আজকের প্রশ্ন, ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক বা দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলস অফ ইন্ডিয়া এর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর প্রশ্নটি শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য কম্পিটিটিভ এক্সামেও তোমরা কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই রাষ্ট্রবিজ্ঞানে এই প্রশ্নটি তোমরা পেয়ে থাকবে। আর এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমি তোমাদের আলোচনা করব। চলো শুরু করি। প্রথমে দেখো যে সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারের আয় ব্যয়ের হিসাব পরিচালনার জন্য প্রয়োজন একটি কর্তৃপক্ষের। তাই ভারতীয় সংবিধান রচয়িতারা সৃষ্টি করেছেন ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের পদ। ভারত সরকারের আয় ব্যয়কে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের পদের ব্যবস্থা করা হয়েছে। সরকারের মঞ্জুরিকৃত অর্থ সঠিক খাতে সঠিকভাবে ব্যয় করা হচ্ছে কিনা তা তদারকি করেন এই পদাধিকারীরা। সংবিধানের 148 থেকে 151 পর্যন্ত নম্বর ধারায় এই বিষয়ে আলোচনা আছে। প্রেক্ষাপট: ভারতের হিসাব পরীক্ষা বিভাগের ইতিহাস বাংলা, মাদ্রাজ ও বোম্বে এই তিনটি প্রেসিডেন্সি সংগঠনের সঙ্গে সংযুক্ত। এই প্রেসিডেন্সিগুলির স্বাধীন হিসাব সংস্থা ছিল। 1857 সালে লর্ড ক্যানিং ভারত সরকারের হিসাব পরীক্ষক পদটিকে গুরুত্ব প্রদান করে এবং হিসাব রক্ষা সংক্রান্ত অন্যান্য সংস্থাকে যুক্ত করেন। পরবর্তীকালে এই হিসাব পরীক্ষক এর নাম পরিবর্তন করে পত্রের নাম হল মহাগণনা পরীক্ষক বা অডিটর্স জেনারেলস। এর সাথে গড়ে ওঠে অডিট বোর্ড, যা হিসাব সংক্রান্ত প্রশ্নের চূড়ান্ত ক্ষমতার অধিকারী। তাই পরবর্তীকালে এই বোর্ডের অবলব্ধি ঘটে। 1865 সালের পরে এই দপ্তরকে আরও বাস্তবায়ন করা হয়। 1935 সালের আইনে এই পদের গুরুত্ব ও মর্যাদা বৃদ্ধি পায়। 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন মহাগণনা পরীক্ষকের মর্যাদা ও কর্তৃত্বকে আরও প্রসারিত করে। 1950 সালের সংবিধান আইনে মহাগণনা পরীক্ষককে নতুনভাবে চিহ্নিত করা হয়। সংস্থার নতুন নামকরণ হয় নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক। ভারতের আর্থিক প্রশাসনের নিয়ন্ত্রণের গুরু দায়িত্ব অর্পণ করা হয় এই পদ অর্থাৎ প্রতিষ্ঠানটিকে। নিয়োগ, কার্যকাল ও পদচ্যুতি: ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের রাষ্ট্রপতি নিযুক্ত করেন। এই পদাধিকারীর যোগ্যতা সম্পর্কে সংবিধানে কিছু বলা নেই। এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে বিচক্ষণ ও অভিজ্ঞ ব্যক্তিদের এই পদে নিযুক্ত করেন। পরে দেখো নিয়ন্ত্রক ও মহাগণনা। নিয়ন্ত্রক ও মহাগণনার পরীক্ষকের ভূমিকা। দেখো এই প্রশ্নটির এই পয়েন্টের বিশ্লেষণ দেখো। ভারতীয় সংবিধানের 148 থেকে 151 নম্বর ধারায় ভারতের ব্যয় নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের ব্যবস্থা ও নিরপেক্ষ ভূমিকার কথা উল্লেখ আছে। 1 নম্বর হচ্ছে দেখো, ভারতের ব্যয় নিয়ন্ত্রক বা মহাগণনা পরীক্ষক রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং তিনি প্রসারিত হন সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো অপসারণ পদ্ধতিতে। সুতরাং নিযুক্তির পর ব্যয় নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের স্বপদে নির্দিষ্ট কার্যকাল পূর্ণ করার নিশ্চয়তা থাকে। তাকে সহজে পদচ্যুত করা যায় না। তার অপসারণ পদ্ধতিটি জটিল ও সহজসাধ্য নয়। তিনি কার্যকাল সম্পূর্ণ হওয়ার আগে পদত্যাগ করতে পারেন। 2 নম্বর হচ্ছে, ব্যয় নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক রূপে নিযুক্ত ব্যক্তিকে কার্যভার গ্রহণের পূর্বেই রাষ্ট্রপতির কাছে সুনির্দিষ্ট পদ্ধতিতে দায়িত্ব প্রণয়ের ও গোপনীয়তা রক্ষার শপথ গ্রহণ করতে হয়। 3 নম্বর হচ্ছে, তার বেতন ও ভাতাদি এবং চাকুরির অন্যান্য শর্তাদি সংসদ প্রণীত আইনের দ্বারা নির্দিষ্ট করা হয়। নিযুক্তির এইগুলি পরিবর্তন করা যায় না। 4 নম্বর হচ্ছে, অবসর গ্রহণের পর তিনি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অধীন কোনো পদ গ্রহণ করতে পারেন না। ফলে সরকারের পক্ষে তাকে প্রভাবিত করার বা তার পক্ষপাতিত্বের সুযোগ গ্রহণের সম্ভাবনা থাকে না। তিনিও নিরপেক্ষতা প্রদর্শনের সুযোগ পান। 5 নম্বর হচ্ছে, এই বিভাগের কার্যকারীগণের চাকরির শর্তাবলী এবং ব্যয় নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের প্রশাসনিক ক্ষমতার সঙ্গে আলোচনার প্রেক্ষিতে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হয়। অবশ্য এই ধরনের বিধিনিয়মগুলি সংবিধানের দ্বারা উপধারার সঙ্গে সঙ্গে সংসদ প্রণীত আইনের পরিপ্রেক্ষিতেই নির্ধারিত হয়। 6 নম্বর হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকাল, ক্ষমতা এবং অন্যান্য সুবিধার সঙ্গে ব্যয় নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের চাকুরির শর্তাবলী সংক্রান্ত ব্যবস্থা তুলনা করলে দেখা যাবে যে এইগুলি একই ধরনের। কারণ ব্যয় নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কার্যকালের স্বাধীনতা রক্ষার জন্যই তাকে সুপ্রিম কোর্টের মডেল অনুযায়ী নিরপেক্ষ ও স্বাধীন প্রতিষ্ঠানের রূপ দেওয়া হয়েছে।
তারপরে দেখো, সুতরাং ব্যয় নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক একজন সাংবিধানিক কর্তৃপক্ষ রূপে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করেন। তার স্বাধীনতা ভারতীয় সাংবিধানিক বিধি ব্যবস্থার পুরোপুরি সুরক্ষিত। এর কার্যাবলী, এর ক্ষমতা ও কার্যাবলী, এর ক্ষমতা কার্যাবলী দেখো, এর ক্ষমতা ও কার্যাবলীতে আমরা দেখতে পাবো যে ভারতীয় সংবিধানের 149 থেকে 150, 149 ও 150 অনুচ্ছেদে ব্যয় নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের দায়িত্ব, ক্ষমতা, কার্যাবলী সম্বন্ধে আলোচনা করা হয়েছে। দেখো 1 নম্বর কি বলা হয়েছে? 1 নম্বর হচ্ছে 149 নম্বর ধারায় বলা হয়েছে যে ব্যয় নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কেন্দ্র, রাজ্য, অন্যান্য কর্তৃপক্ষের হিসাব নিকাশ সম্পর্কে দায়িত্ব ও ক্ষমতা কী হবে সে বিষয়ে ভারতীয় সংসদ আইন প্রণয়নের দ্বারা স্থির করবে। এই সম্পর্কিত কোনো আইন প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমানে সংবিধান প্রবর্তিত হওয়ার আগে মহাগণনা পরীক্ষকের যে দায়িত্ব ও ক্ষমতা ছিল তাই থাকবে। এরপরে দেখো, আগে 2 নম্বর হচ্ছে, আগে রেল ও প্রতিরক্ষা সম্পর্কিত হিসাব ছাড়া তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যাবতীয় হিসাবপত্র রক্ষা করতেন। বাৎসরিক হিসাব প্রস্তুত করে সরকারের কাছে পেশ করতেন। 1976 সালের সংশোধনীয় আইনে তাকে এই সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। 3 নম্বর দেখো, নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক বর্তমানে হিসাব পরীক্ষক রূপেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরকার মঞ্জুরিকৃত অর্থ নির্দিষ্ট খাতে ও উদ্দেশ্যে ব্যয় করা হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখার দায়িত্ব তিনি সংশ্লিষ্ট বাৎসরিক হিসাবপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখেন এবং তারপর রাষ্ট্রপতির কাছে তা পেশ করেন। সেই প্রতিবেদন পার্লামেন্টের পেশ করার ব্যাপারে রাষ্ট্রপতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। 4 নম্বর হচ্ছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনে 1950 নম্বর ধারা সংশোধন করে যে ক্ষমতার পরিবর্তন করা হয়, 1978 সালে 44তম সংবিধান সংশোধনে সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয় এবং বলা হয় কেন্দ্র এবং রাজ্য সরকারের হিসাবপত্র কীভাবে সংরক্ষিত হবে সে বিষয়টি রাষ্ট্রপতি ব্যয় নিয়ন্ত্রক মহাগণনা পরীক্ষকের পরামর্শ অনুসারে স্থির করবেন। 5 নম্বর হচ্ছে, ব্যয় নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলির ব্যয়ের হিসাব প্রস্তুত ও পরীক্ষা করেন। তারপর নিজের বক্তব্য সহ রিপোর্টও তৈরি করেন। কেন্দ্রীয় সরকারের ব্যয় সম্পর্কিত রিপোর্টটি রাষ্ট্রপতির কাছে এবং রাজ্য সরকারের ব্যয় সম্পর্কিত রিপোর্টটি রাজ্যপালের কাছে পেশ করেন। তারপর রাষ্ট্রপতি সংসদে এবং রাজ্যপাল রাজ্যের আইনসভায় পেশ করার ব্যবস্থা করেন। 6 নম্বর হচ্ছে, ব্যয় নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক সরকারি হিসাব পরীক্ষা কমিটির কাজে সাহায্য করে। বিভিন্ন তথ্য সংগ্রহের মাধ্যমে পিএসসি-কে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। 7 নম্বর হচ্ছে, রাজ্যগুলির রাজধানীতে কর্মরত হিসাব পরীক্ষক কার্যালয়গুলির ওপর তিনি তার প্রশাসনিক নিয়ন্ত্রণ আরোপ করেন। এই উদ্দেশ্যে হিসাব পরীক্ষা ও প্রস্তুতের রীতিনীতি ও পদ্ধতি তিনি নির্ধারিত করেন। সমালোচনা দেখো, ভারতের অর্থনীতি প্রশাসনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ ও মহাগণনা পরীক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু এই ভূমিকা সম্পর্কে কতগুলি ক্ষেত্রে সমালোচনার অবতারণা করা যায়। যেমন 1 নম্বর হচ্ছে, ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের উপর বিশেষ গুরুত্বপূর্ণ দুটি দায়িত্ব ন্যস্ত আছে। তিনি একাধারে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলি হিসাবপত্র প্রণয়ন করেন এবং সেগুলি পরীক্ষা ও সেই বিষয়ে তার প্রতিবেদন পেশ করেন। সমাজদের মত অনুসারে এই উভয় দায়িত্ব একই ব্যক্তির হাতে থাকা উচিত নয়, কারণ সরকারি ব্যয়ের ক্ষেত্রে অপচয় ও দুর্নীতি ঘটার আশঙ্কা থাকে। তারপরে দেখো, তার 2 নম্বর দেখো যে অনেক ক্ষেত্রে কী হবে, অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে 2 নম্বর হচ্ছে, অনেক ক্ষেত্রে সরকারি গাণিতিক কমিটির নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের রিপোর্টকে যথাযথ গুরুত্ব দেয় না, কারণ সরকারি গাণিতিক কমিটির সংসদের নিয়ে গঠিত হয়। ফলে এই কমিটি আর্থিক ক্ষেত্রে সরকারের ত্রুটি বিচ্যুতি প্রকাশ করতে চাইবে না। এই ক্ষেত্রে নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের প্রতিবেদনে সরকারের আর্থিক যথেচ্ছাচারের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তা অগ্রাহ্য করা হবে, এটাই স্বাভাবিক। 3 নম্বর হচ্ছে, অনেকে মনে করেন ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক হলেন একজন কেন্দ্রীয় পদাধিকারী। ভারতের শাসন ব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রীয়, তাই একই ব্যক্তির হাতে কেন্দ্র ও রাজ্যের হিসাবপত্র প্রণয়ন ও পরীক্ষার দায়িত্ব ন্যস্ত করা যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্যের বিরোধী। 4 নম্বর হচ্ছে,
যে কার্য সম্পাদনের ক্ষেত্রে স্বাধীনতা স্বার্থে তার দপ্তরের কর্মচারীদের নিয়োগ করার ক্ষমতা তার হাতেই থাকা দরকার। এর ফলে তিনি তার দপ্তরের কর্মচারীদের নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু এই ক্ষমতা তাকে দেওয়া হয়নি। উপসংহার: যাই হোক, এই বিরূপ সমালোচনার সত্ত্বেও আমরা বলতে পারি যে মহাগণনা পরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ প্রতিটি জনকল্যাণকামী গণতান্ত্রিক দেশের ক্ষেত্রে একান্ত প্রয়োজন। সরকারকে বা শাসন বিভাগকে নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ রেখে অর্থ ব্যয় করতে হলেও অর্থনৈতিক সংসদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাতে হলে এই কার্যালয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না।